আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠেকছে না রে। গুলটে মামার মতো লোক আড্ডায় অ্যাবসেন্টিং করছে। দেখ, হয়তো কারোর কলা গাছে উঠে কলা পাড়ছে। ঘুতনাটাও তো আসছে না এখনো। ওই তো বলতে বলতে ঘটন এসে পড়েছে। না গো পাচুদা, কোথাও নেই। বাড়িতে, গাছতলার থেকে, নড়াদার দোকানে, বাজারের দিকটায়, স্টেশনের সব জায়গায় দেখলাম, গুলটে মামার কোনো পাত্তাই নেই। নদীর চড়ে গিয়ে বসে আবার হাওয়া খাচ্ছে না তো? চল তো। কোথায়? সব ভো ভো। চিন্তার বিষয়। এই চল তো গজাদার আমবাগানে। তাহলে কি ব্যাপারটা দারোগা বাবুকে জানানো দরকার? অবশ্যই। গুলটে মামা নিখোঁজ, গলতপুর চলবে কেমন করে? যে খুঁজে পাবে তাকে কত টাকা দিবি ভেন্ডি? তোরা চুপ করবি। আমরা এখন কোথায় যাচ্ছি রে পাঁচু? চড়ার মাঠের দিকটা দেখতে হবে। আরে এটা কি? গুলটে মামা। তাই তো। এই চল তো। কি গুলটে মামা, তুমি এখানে এভাবে? মশারির তলায় ঢুকে বসে আছো কেন? আমি তোদের মতো এত ক্যালটাবুলাস নই, সেই জন্য। ব্যাপারটা কি হয়েছে বলবে তো? তাড়াতাড়ি মশারির ভেতরে ঢোক, বাইরে বিপদ। জয় গুরু। ঢুকছি ঢুকছি। এখন থেকে আমরা মশারি খাটিয়েই আড্ডা মারবো। কেন? গলতপুরে ট্যাঙ্কি মশা ঢুকে পড়েছে। মানে? তোরা দেখছি কোনো খবরই রাখিস না, ভ্যারেন্ডা বলদের দল। সকালবেলা বলাই ডাক্তারের চেম্বারে গেছিলাম পিসিমার গাঁটের ব্যথার ওষুধ আনতে, সেখানেই তো শুনলাম। আরে দূর, কি শুনলে বলবে তো? আমাদের গলতপুরে নাকি ট্যাঙ্কি মশা ঢুকেছে। সে মশা ভারী ডেঞ্জাস্টিক, একবার কামড়ালেই আর রক্ষে নেই। কি হবে? কি আর হবে, সারা শরীরে রাম ব্যথা শুরু হবে, তারপর জ্বর আসবে, ব্যাস। ওরে বাবা গো। তাই বুঝি তুমি মশারি খাটিয়ে বসে আছো? তা বলে কি আমাদের আড্ডা বন্ধ হবে? ভিতু বলো তো পাঁচু। এবার থেকে আমরা মশারি খাটিয়েই আড্ডা মারবো। ভিতু আমি? ভিতু তো তুমি। হোয়াট? আই ভিতু? তুই লিডারকে ভিতু বললি? নয়তো সামান্য একটা মশার ভয়ে তুমি এইভাবে? ওটা সামান্য মশা? তুই ট্যাঙ্কি মশা দেখেছিস কখনো? তুমি দেখেছো? আরে বাদ দেখেছি। কোথায়? ঘট চটকানিপুরের রাজা শ্রীমান ঘটেশ্বর চটকানির রাজসভায়। জয় গুরু। হয়ে গেল। ঘটনা মুখ শান্তিং কর বলে দিলুম। আমি ভীতু। ওরে, ওই ট্যাঙ্কি মশা আবিষ্কার প্রথমে কে করেছিল জানিস? তুমি। তোরা জানলি কেমন করে? না, চটপট সবকিছু আবিষ্কার করার অভ্যেস তো তোমার আছে। কথার মাঝে ব্যাগড়া দেওয়ার অভ্যেসটাও তুই বন্ধ কর এবার থেকে। ঘটনা ব্যাপারটা একটু খোলসা করে বলো না গুলটে মামা। আরে সেটাই তো বলতে চাইছি, তোরাই তো শুনতে রিকোয়েস্টিং করছিস না। না 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 না, বলো 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 উল্টে বাবা বলো। আবার শুরু হলো। শুরুতেই আবার ব্যাগড়া দিচ্ছে, দেখেছিস? গতন, তুমি বলো তো উল্টে বাবা। আমি তখন বেশ কিছু বছর ঘট চটকানিপুরের রাজা শ্রীমান ঘটেশ্বর চটকানির রাজ ডাক্তার ছিলাম, বুঝেছিস? জয় গুরু। রাজবৈদ্য শুনেছি, রাজ ডাক্তার তো শুনিনি। গতন কিন্তু আবার ব্যাগড়া দিচ্ছে। গতন চুপ করবি। তুমি বলে যাও তো উল্টে বাবা। হ্যাঁ, আমার চিকিৎসায় রাজা ঘটেশ্বরের কোনো রোগ শোকই হচ্ছিল না। রাজামশাইও খুশি হয়ে আমার 50 টাকা ভিজিট বাড়িয়ে দিয়েছিলেন। একবার হলো কি, হঠাৎই রাজামশাই জ্বরে পড়লেন। জ্বর? হ্যাঁ, বলা নেই কওয়া নেই, বাড়িতে একজন অল টাইমের ডাক্তার উপস্থিত, তবুও জ্বরটা চলে আসলো। রাজামশাই বৃষ্টিতেও ভেজেনি, আম্বলও হয়নি। আগের দিন আমার সাথে বসে গোটা 10 আলুর চপ মুড়িও পর্যন্ত খেয়েছিলেন। রাজামশাই চপ মুড়ি খায়? তাতে তোর কি? ব্যাগড়া দেওয়া বলদ ঘটন। আলুর চপগুলো সাইজ জানিস? এক একটা সাইজ নড়ার দোকানের ওই বন রুটির মতো। রাজার চপ বলে কথা। জয় গুরু। তারপর তারপরে আবার কি, ভারী চিন্তায় পড়লুম। সকালেই তলব গিয়ে দেখি রাজামশাইয়ের নাকটা ফুলে আলু, জ্বরে ভুলভাল বকছে। আমি তেলাপিয়া মাছের কাটলেট খাবো। নিশ্চয়ই খাবেন মহারাজ, ট্যাংরা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেঁধেও খাওয়াবো। আগে জ্বরটা একটু কমিয়ে নি।
রাজামশাইয়ের খাদ্য খাতে বাজেট খুব কম ছিল তাই না? সে কথা অন্যদিন বলবো, আগে এই ঘটনাটা শোন। তারপর তো রাজামশাইকে উল্টে পাল্টে সব রকম ভাবেই দেখলাম। কিন্তু কিছুতেই বুঝতে পারছি না যে রাজা আগের রাতে আলুর চপ খেলো, পরের সকালে জ্বর হলো কি করে। ওদিকে রানীমা রেগে টং হয়ে যাচ্ছে, আমারও চিন্তা বাড়ছে। আমি ভাবছি আলুর চপগুলো গরম গরম খেয়েছে, তাই বোধহয় বডি গরম হয়ে গিয়ে জ্বরটা চলে এসেছে। আবার ভাবছি রাতের বেলা ভুল করে এই গরমকালে লেপ মুড়ি দিয়ে ঘুমোয়নি তো, তাই বডি বোধহয় গরম হয়ে গেছে। তারপর ভাবলাম পেটের বায়ু মাথায় উঠেছে বোধহয়, বায়ু তো ঠিক জায়গা দিয়েই বেরোচ্ছে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ চোখ গেল কোথায়? রাজামশাইয়ের নাকে। কি দেখলে? রাজামশাইয়ের নাক ফুলে আলু। ওই আলুর চপে কি বেশি আলু ছিল? খেয়ে রে পাচু, গদর চুপ কর তো। আমি ভালো করে নাকটা পরীক্ষা করে দেখলাম। কি দেখলে? নাকে দুটো ফুটো। নাকে তো দুটোই ফুটো থাকে গুলটে মামা। ওরে ওরে না রে গলতপুরের ফুটো বলদ, এ ফুটো সে ফুটো নয়। তাহলে নাকের উপরে দুটো এই টুকুসখানি অতি অতি ছোট্ট দুটো ফুটো। ব্যাস, চিন্তায় পড়ে গেলুম। কিসের ফুটো? কিসের ফুটো? রাজামশাইয়ের এত বড় বডিতে কে এত ছোট্ট একটা ফুটো করবে? হঠাৎ দেখে কি দেখলে? একটা ছোট্ট ভেরি ডিপ স্মলিং একটা মশা রাজামশাইয়ের মাথার উপর ভ্যান 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 করে উঠতে উঠতে আবার রাজামশাইয়ের নাকে গিয়ে বসেছে। রাজপ্রাসাদে মশা? মশাটাকে আমার কেমন যেন সন্দেহ হলো। হঠাৎ করে মশাটাকে ধরে একটা বোতলে জ্যান্ত চালান করলাম। ওই মশার কামড়ে যে জ্বর এসেছে তুমি বুঝলে কেমন করে? ব্লাড পরীক্ষা করে। কার? রাজার? না, মশা। রাজার ব্লাড পরীক্ষা করে কি হবে? রাজার তো জ্বর, তাই ব্লাড তো গরম থাকবেই। ওই মশাটার রক্ত পরীক্ষা করলে? জয় গুরু। কিভাবে? বুদ্ধি করে। মশার রক্ত পরীক্ষা কি সহজ ব্যাপার নাকি? প্রথমে আতশ কাছের তলায় মশাটাকে ফেলে মশাটার সাইজ বড় করে চেষ্টা করেছিলাম, দেখলাম হচ্ছে না। তারপর কি করলে? তারপর মশাটাকে রোজ একটা করে শশা খাওয়াতে শুরু করলাম। শশা খেতে খেতে মশাটাও বড় হতে শুরু করলো। জয় গুরু। তারপর 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 আবার কি, মশাটা যখন ইয়া বড় সাইজের হলো তখন বেলার টানলাম। ওরে বাপরে বাপ, সে মশার রক্ত কি গরম, কি গরম, একেবারে টকবক করে ফুটছে। তারপর? তারপর আবার কি, বুঝে গেলুম মশাটা রাতে রাজামশাইয়ের নাকে কামড়ে দিয়েছিল, আর তখনই মশাটার গরম বেলাড রাজামশাইয়ের বেলাডে মিশে গেছে। ব্যাস, রাজামশাইয়ের বেলাডও গরম হয়ে গেছে। বেলাড গরম মানে ফুল বাড়ি গরম, আর বাড়ি গরম মানেই জ্বর। জয় গুরু, তুমি সেরা গুলটে মামা, তুমি সেরা। তারপর কি করলে? তারপর আর কি করবো, রাজামশাইকে ওষুধ দিলুম। তুমি ওষুধ দিলে? কি ওষুধ? ডাবের জল 65। ওরে গলতপুরের বলদ ছেলের দল, ডাবের জল শরীরকে ঠান্ডা করে দেয় জানিস না? আমার ওই 3 ডোজেই রাজামশাই একেবারে চাঙ্গা। আর ওই মশাটা? রাজামশাই চাঙ্গা হয়েই হুকুম দিয়েছিল ওই মশাটার গর্দন যাবে। এটা শুনেই মশাটা তক্ষুনি ফুরুত। গর্দান লাও ওই মশা। কিন্তু এর সঙ্গে ওই ট্যাঙ্কি মশার সম্পর্ক কোথায়? ওরে গলতপুরের ট্যাঙ্কি বলদ পাঁচু, ওই মশাটা এসেছিল রাজামশাইয়ের ছাদে রাখা পুরনো জলের ট্যাঙ্কিটা থেকে, তাই ওই মশাটার নাম আমি প্রথম দিয়েছিলাম ট্যাঙ্কি মশা। আর জ্বরটার নাম দিয়েছিলাম ট্যাঙ্কি জ্বর। যতই হোক রাজামশাইয়ের জ্বর বলে কথা। প্রজারা নয়তো কি ভাবতো রাজামশাইয়ের এমনি জ্বর হয়েছে। জয় গুরু, তুমি বলছো ওই ট্যাঙ্কি মশাটাই গলতপুরে ঢুকেছে? ওটা না ঢুকলে ওর বাচ্চা কাচ্চাও ঢুকতে পারে। খবরদার, ট্যাঙ্কি মশার রক্ত কিন্তু হেভি গরম হয়। তুমি নিজেই মশাটা আবিষ্কার করলে আর নিজেই ভয় পেয়ে মশাটির ভিতরে ঢুকে বসে আছো। What ভয়? আমি ভয় খেয়েছি তোকে কে বললো? তাহলে আমি মশারির ভেতর না ঢুকে থাকলে তোরা এত কিছু আমাকে জিজ্ঞেস করতি? ঠিক ঠিক ঠিক, কিন্তু গলতপুরের এই বিপদে আমাদের কি এভাবে হাত গুটিয়ে বসে থাকা ঠিক হবে গুলটে মামা? এই সুযোগে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। সবাইকে ট্যাঙ্কি মশার ব্যাপারে সাবধান করতে হবে।
আর তুমি যদি চিকিৎসা করে মানে ওই ডাবের জল 65 ওষুধটা খাইয়ে লোকজনকে ঠিক করতে পারো না, তাহলে বলাই ডাক্তারের মার্কেট ডাউন হয়ে যাবে। 50 টাকা ভিজিট নিলে কত টাকা উঠবে বলো তো? আর আমাদের গলতপুরে কি ডাবের অভাব আছে নাকি? ওরে গলতপুরের দেব বলদ ঘটন, 65 পাওয়ারের ডাব কি এখন আর পাওয়া যায় নাকি? এখন সব নরমাল ডাব। কিন্তু একবার তো চেষ্টা করে দেখতে পারো, না পারলে হাসপাতালে পাঠিয়ে দেবে। বলছিস? হ্যাঁ গো গুলটে মামা, তুমি যে এত বড় ট্যাঙ্কি ডাক্তার ছিলে সেটা তো কেউ জানেই না। ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস তবে চল। গুলটে মামাকে জয়। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি এত বড় ডাক্তার হয়ে একদিন ব্যাপারটা চেপেছিলেন কেন? ওরা ডাক্তারকে সন্দেহ করা অভ্যেসটা ছাড় বলে দিলাম। ওরে নরা রে, আমি যদি ডাক্তারি স্টার্ট করি না তাহলে ওই বলাই ডাক্তার যে না খেতে পেয়ে মরবে, তোর দোকানে চায়ের পয়সা পর্যন্ত দিতে পারবে না। এখন যেমন আপনি দিতে পারেন নে। নরা, এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নরা, তোর নাকের ডগায় বসে আমি ডাক্তারি করব, এটাই হবে আমার চেম্বার। পাঁচু, বোর্ড ঝুলিয়ে দে। ডাক্তার গুলটে গুহ, ট্যাঙ্কি জ্বর স্পেশালিস্ট। গুলটি মামা কিন্তু এটা ভালো বলেছে নরাদা, তোমার দোকানে রোগী গুলটি মামাকে দেখাতে আসবে আর তাতে তোমার চা বিক্রিও বাড়বে। অমন গু ডাক্তার রে কজন দেখাতে আসবে সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে পাঁচু ভাইপো। পাঁচু, ওঠ এখান থেকে, আর এক মুহূর্ত এখানে বসে থাকা যাবে না। নরা, তোর ট্যাঙ্কি জ্বর হলে আমাকে ডাকবি না, আমি বলে দিলুম। টানা 10 দিন এক বালতি জল জমিয়ে চা করিস, ওই বালতির জলেও ট্যাঙ্কি মশা থাকতে পারে, এই কথা তোকে আমি বলে দিলুম। ওকে দেখাতে হবে আমি কত বড় ট্যাঙ্কি ডাক্তার। হয়ে গেল। ঘরে জলে হেরিকেন ছেলে আমার এসি ছাড়া ঘুমোতে পারেনি, হরি বল। পাঁচু, তোর বাবার হাত দেখার আতস কাঁচটা নিয়ে আয় তো। কেন গুলটে মামা? ওরে গলতপুরের পচা বলদ পাঁচু, ডাক্তার কি খালি হাতে রুগী দেখতে যাবে? জিনিসপত্র লাগবে না? জয় গুরু। এবার বাবার হাত দেখা গেল। ভেন্ডি, তোর বাবার 5 ব্যাটারির টর্চটাও আনবি। টর্চটাও গেল। বিকেল থেকেই ডাক্তারি করতে বেরিয়ে পড়বো। হয়ে গেল। মাসিমা, ডাক্তার লাগবে? ডাক্তার? কেন রে মুখ পোড়া? ইয়ে মানে পোড়া কেসের ট্রিটমেন্ট হবে না, এ বাড়িতে কারুর ট্যাঙ্কি জ্বর হয়নি তো? হত ছাড়া। গলতপুরে দেখছি ডাক্তারদের কোনো সম্মানই নেই। চল দেখি নটাদার বাড়িতে যাই। নটাদা, ট্যাঙ্কি জ্বর হলে বলবেন, ভালো ডাক্তার আছে। কি জ্বর? ট্যাঙ্কি জ্বর, ট্যাঙ্কি মশা কামড় দিলেই হয়। গলতপুরে ট্যাঙ্কি মশা ঢুকে গেছে। তাই বুঝি? তা ডাক্তারটা কে শুনি? কেন আমি? অত ছড়া। ট্যাঙ্কি জ্বর হয়েছে কাকু, ডাক্তার লাগবে? গুলটা মামা, তুমি ডাক্তার না ফেরিওয়ালা? গোটা, মুখ সামলে কথা বলে দিলুম। গুলটে মামা, এভাবে হবে না মনে হচ্ছে। এরা দেখছি ট্যাঙ্কি জ্বরকে ভয়ই পাচ্ছে না কেউ। ওদিকে তো শুনছি বলাই ডাক্তার প্রচার করছে বাড়িতে যেন জল না জমে, সবাই যেন মশারি টাঙিয়ে ঘুমায়। বলাই ডাক্তার ট্রিটমেন্ট না করে এসব করে বেড়াচ্ছে। ছাড়ো গুলটে মামা, তার থেকে বরং চলো নরাদার দোকানে গিয়ে চা খাই। কবি নাহি, একটা অন্তত ট্যাঙ্কি পেশেন্ট না দেখে আমি আর মুখ হব না। তাহলে চিরজীবনের মতো চা খাওয়া গেল। ঘটনা, খবরদার নড়বি না, স্ট্যাচু থাক। কেন কেন? ট্যাঙ্কি মশা কোথায় কোথায়? ওই যে গুলটে মামা, ট্যাঙ্কি মশা পালালো। চল ভেন্টি। ওরে গুলটে মামাকে ধর। জয় গুরু। ধর, 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 ধর। তোরা কাকে দয়া করছিস রে? ট্যাঙ্কি মশা দাদু, অত চারা বেআই কেল্লার দল। ধর, ধর, ধর। যা যা যা, গেল গেল। ট্যাঙ্কি, তোকে ছাড়ুঙ্গা নে। গুলটে মামা থামো। ট্যাঙ্কি ধরকে থামুঙ্গা।
কি ঝোলা গোবিন্দকে অ্যাটাক করবে বলে ঢুকেছে? তাহলে তো সর্বনাশ হবে। ঝোলাকে বাঁচাতে হবে, চলে আয়। মানে কথা সারা শরীর যে ব্যথায় টনটন করছে। কোথায় কোথায় পালাবি তুই ট্যাঙ্কি? খোঁজ 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 বেটাকে খোঁজ। মানে কথা ওই ওই ওঠ, তোরা কি শুরু করলি? হ্যাঁ মানে কথা থামবি নাকি বলো হরিদারকাকে খবর দেবো? সাবধান ঝোলা, মানে গোবিন্দ বাবু, আপনার বাড়িতে ট্যাঙ্কি মশা ঢুকে পড়েছে, আমরা নিজের চোখে দেখেছি। মানে কথা ট্যাঙ্কি ঢুকুক আর মাংকি ঢুকুক, তাতে তোদের কি রে উজবুক? দেখি আপনি জানেন না ট্যাঙ্কি মশা কামড়ালে আর রক্ষা নাই, বেলাট গরম হয়ে যায়, জ্বর উঠে একেবারে ক্যালটাবুলাস অবস্থা হয়। শহরে তো শুনছি কত লোক পটল তুলেছে। মানে কথা এসব কি বলছিস তোরা? আমার তো এমনিতেই শরীর খারাপ। কি হয়েছে আপনার? দেখেছিস পাঁচু, ট্যাঙ্কি তাহলে ঠিক বাড়িতেই ঢুকেছে। মানে কথা সারা শরীরে ব্যথা বেদনা। মানে কথা বলাই ডাক্তার সন্দেহ করছে রক্তে সুগার ঢুকেছে। সুগার? সুগার মানে কি রে পাঁচু? চিনি চিনি চিনি। বলাই ডাক্তার কি করে বুঝলা? মানে কথা এখনো পুরোটা বোঝেনি, বলেছে রক্ত পরীক্ষা করতে রাতে আসবে। কি জানি মানে কথা আমি আর বাঁচি কি না। আরে দূর দূর, আপনি একদম চিন্তা করবেন না গোবিন্দ বাবু, আমি তো আছি। রক্তে সুগার আছে কিনা তার জন্য ব্লাড টেস্টিং করতে হয় নাকি? যত সব ক্যালটাবুলাস ডাক্তার হয়েছে। ভেন্ডি, এক কাপ জল নিয়ে আয় দেখি রান্নাঘর থেকে। এই তো যাচ্ছি। গুলটা মামা কিন্তু ডাক্তারিও জানে। মানে কথা এইটা তো জানতাম না। হ্যাঁ কবিরাজি করিস নাকি? না না গোবিন্দ বাবু, পুরো ট্যাঙ্কি বাজি। উল্টে মামা, এই যে জল। দে একটা আঙুল দেখে। এই তো মানে কথা আঙুলে আবার কি করবি? ভালো করে জলটা ঘাঁটুন ঘাঁটুন। কোনো সুগার হয়নি, বলাই ডাক্তার কিচ্ছু জানে না দেখছি। মানে কথা তুই ওই জল খেয়ে বুঝে গেলি কি করে যে আমার সুগার হয়নি? আপনার বেলাডে যদি সুগার থাকতো তাহলে এই জল মিষ্টি শরবত হয়ে যেত। আপনি নিজে খেয়ে দেখুন না, নো চেঞ্জিং। জয় গুরু। বলিস কি? মানে কথা বলিস কি? ওই আমার শরীর যে আরো খারাপ লাগছে। তাই নাকি? দেখি। পাঁচুরে, এ কি শুনছি আমি? কি শুনছো গুলটে মামা? মেসমশাইয়ের হেরাটের আওয়াজটা কেমন চেঞ্জিং হয়ে গেছে। ধুকপুক ধুকপুক করছে না? না তো। মানে কথা বলিস কি রে? কেমন আওয়াজ হচ্ছে? ট্যাঙ্কি ট্যাঙ্কি ট্যাঙ্কি। ওরে বাবা, মানে কথা আমার হার্টে ট্যাঙ্কি ঢুকলো কেমন করে? তার মানে মশাটা আগেই কামড়েছে। ওরে বাবা, মানে কথা এবার কি হবে রে? জ্বর হবে, খাওয়া দাওয়া বন্ধ হবে। আমি যে বেশ কয়েকদিন ধরে খেতেও পাচ্ছি না। মানে কথা রাত্রে মাত্র 12টা রুটি খাচ্ছি, সঙ্গে মাত্র 1 বাটি তরকারি। তরকারি। দেখি 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 মেসমশাই হাঁটুটা একবার দেখি। ওই মানে কথা তুই আমার হাঁটুর উপরে কি দেখছিস? দেখি আপনার পাকস্থলী তো হাঁটুতে চলে এসেছে। এই ভেন্ডি, টর্চটা দে। পাকস্থলী হাঁটুতে গেল কেমন করে? মানে কথা উল্টে মামা, এই যে। শুয়ে পড়ুন গোবিন্দ বাবু, ফুল বডি চেক করতে হবে। ও বাবা, মানে কথা কি কাণ্ড কি কাণ্ড! আপনার দেখছি সারা শরীরে ট্যাঙ্কি মশার রক্ত বইছে কুলকুল করে। হে বাবা, আবার কি হলো? মানে কথা কিডনিটা কোথায় গেল? আরে এইসব কি বলছিস? মানে কথা ট্যাঙ্কি মশাটা দেখছি খুব বিষাক্ত, আপনার কিডনিতে কামড় মেরেছে। ওরে আমি গেলাম রে। মানে কথা ওই দেখো গুলটা মামা। ট্যাঙ্কি রে। ওরে বাবা রে! গুলটে মামা পালাও, কেস গন্ডগোল হয়ে গেছে। কি গোবিন্দ বাবু চোখ বুঝলো নাকি? মানে কথা এবারে তোর ট্যাঙ্কি আমি ফাটাবো। ওরে বাবা রে, বাঁচাইয়ে। এই আজ তোর একদিন কি আমার একদিন? মানে কথা ওরে বাবা গো, ও বাবা গো, ওয়াও!
ওরে বাবা গো, কি শীত করছে রে, ওরে বাবা। অন্যের রোগ সারাতে গিয়ে এখন নিজেই জ্বর বাঁধিয়েছো। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। বলাই ডাক্তারের কাছে গুলটে মামার জন্য ওষুধ আনতে গিয়ে শুনলাম এখন চারিদিকে নাকি ডেঙ্গি হচ্ছে। তার মানে গুলটে মামা তুমি বলাই ডাক্তারের মুখে ডেঙ্গিকে ট্যাঙ্কি শুনেছো? আর বলাই ডাক্তার সন্দেহ করছে গুলটে মামারও মনে হয় ডেঙ্গি হয়েছে, কারণ গুলটে মামা যেই ডোবায় ঝাঁপিয়েছিল সেই ডোবার নর্দমাতেও নাকি মশা থাকে। ওরে বাবা রে, সবই বছর জন্য। আমি আবার কি করলাম? মশারির নিচে আমি তো রেখেছিলাম, তুই তো আমায় চেতিয়ে দিলি। ওদিকে তোমার পেছনে ছুটে গোবিন্দ বাবুর গা হাত পা ব্যথা উল্টে সব ঠিক হয়ে গেছে শুনলাম। এবার আমার কি হবে রে ভাইটু? ব্লাড টেস্ট। আমি আর কোনো চিকিৎসা করব না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? ভাবছি এখন থেকে মাছি মারবো। গুলটে মামা কি ওরে বাবা রে, গেলু রে। এত বড় সাহস, আমাকে অপমান! আর আমি কোনো অপমান সহ্য করিব না। অপমান কা বদলাও অপমান নিতেই হবে। ও গুলটে মামা, ও গুলটে মামা, গুলটে মামা গো, ও গুলটে মামা! তুমি কোথায় যাচ্ছ এইভাবে? মাছ ধরতে। তুমি মাছ ধরতে যাচ্ছ? হ্যাঁ, ইলিশ মাছ, ইলিশ ফিশ। জয় গুরু। তোমার বড়শি কোথায়? আমার কাঁধে এটা কি দেখতে পাচ্ছিস না? গলতপুরের আংশি বলদ ঘটন। এটা বড়শি, বড়শির আগায় ঝুড়ি। আমার সঙ্গে এলে দেখতে পাবি এই চ্যাঙ্গালিয়ান বড়শির কামাল। চলে আয়। তুমি এত মাছ থাকতে হঠাৎ ইলিশ মাছ ধরতে এমন চ্যাঙ্গালিয়ান বর্ষি নিয়ে ছুটলে কেন? এত বড় সাহস ওই ভজার! ওই বাজারে মাছ বিক্রি করে ভজাদা? হ্যাঁ, আমি বাজারে গেছিলাম ইলিশ মাছ কিনতে, বুঝেছিস? তুমি ইলিশ কিনতে গিয়েছিলে ধারে? ঘটনা ঘটন। তারপর ভজাদা কি বললো তোমাকে? বলে 1400 টাকা কেজি ইলিশ। তারপর আমিও ভজাকে বললাম, মাত্র দে তবে 14 টাকায় যত কেজি ইলিশ ওঠে। জয় গুরু। ভজাদা কি বললো? এত বড় সাহস ওই ভজার! ইলিশটার গা থেকে একটা আঁশ তুলে আমাকে দিয়ে বলল, 14 টাকায় আগে ইলিশটার আঁশ ভাজা খাও, তারপর বডি খাবে। উফ, জব্বর দিয়েছে। না এই না মানে ভজাদার তো খুব সাহস। এবার দেখ আমার চ্যাঙ্গালিয়ান বর্ষির খেল। পুকুরের জলে ইলিশ পাওয়া যায়? কেন রে সন্দেহবাতিক বলদ পাঁচু? ইলিশ কি তোদের বাড়ির পেছনের নালাটায় সাঁতার কাটে? দেখেছেন দাদু, দেখেছেন? এই ক্যালটাবুলাস কিচ্ছু জানে না। এত কথা বললে কি মাছ ওঠে আপদের দল? ওইখানে গিয়ে ঝুড়ি ডুবিয়ে শামুক তল গিয়ে। What? দাদু, শামুক? আপনার চোখের সামনে আমি জোড়া ইলিশ তুলবো, জোড়া। আপদ, ভাবলুম এইখানে বসে শান্তিতে মাছ ধরবো। দাদু মাছের কিচ্ছু জানে না। মাছ ধরতে গেলে নাকি মুখ বন্ধ করে চুপচাপ বড়শি ফেলে বসে থাকতে হয়। ভেরি ব্যাকডেটিং দাদু। দাদু তো ঠিকই বলেছে, কথা বললে মাছ ওঠে না। ওরে মাছের কি কান থাকে নাকি রে? ক্যালটাবুলাস ভেন্ডি, তাহলে কি থাকে? ওদের কানকো থাকে। আর কানকো অল টাইম বন্ধ থাকে, জানিস না? এমনিতেই তাই কোনো মাছ কোনো শব্দই শুনতে পায় না। বাজারে যখন আমরা কানকো টেনে টেনে মাছ কিনি, তখন ওদের কিছু কথা কানে যায়। ওই দরদামের ব্যাপারটা আর কি। জয় গুরু। উল্টে মামা দেখো, ইলিশ উঠেছে! ইলিশ, ইলিশ, ইলিশ! ইলিশ, ইলিশ, ইলিশ! ইলিশ উঠেছে! ইলিশ, ইলিশ! পিসিমা, ইলিশ ধরেছি, এই দেখো। ওরা মুখ,
হাতে বালিশ ঝুলিয়ে ইলিশ ইলিশ করে এই সাত সকালবেলা পাড়া মাথায় করছে। ইলি মানে বালি ইয়ে মানে বালিশ, ইলিশটা বালিশ হয়ে গেল কেমন করে? ঘুমিয়ে ঘুমিয়ে খামোখা ইলিশ ধরতে গেলি কেন? হ্যাঁ, কুমির ধরতে পারলি না? ও তো ছাড়া। রাখিব না আমি এই ক্যালটা বুলাস জীবন। ইলিশ খাইতে পারিতেছি না, ওদিকে বর্ষাকালটাও পাসিং হইয়া যাইতেছে। খাইবে কি মানে খাবে কি করে? ইলিশ মাছের যা দাম। তুমি স্বপ্নে ইলিশ ধরলে, স্বপ্নেই তো এই মাছটা খেয়ে ফেলতে পারতে। না, কাটা ইলিশে নুনের ছিটে দিবি না বলছি। তাছাড়া স্বপ্নেও তোমার ইলিশ খাওয়া হতো না গুলটে মামা, কারণ পুকুরে কোনোদিনও ইলিশ পাওয়া যায় না। এই তুই ইলিশ সম্বন্ধে কি জানিস রে পাঁচু? পাঁচু তো ঠিকই বলেছে গুলটে মামা, ইলিশ মাছ নদীতে ডিম ছাড়তে এলে ধরা পড়ে। ওগুলো নদীগত ইলিশ, পুকুরগত ইলিশগুলো পুকুরে সেই ডিম পারে। পুকুরে আবার ইলিশ আসবে কেমন করে? ওরে গলদপুরের ভাজা বলদ ঘটন, বাজারে এত ইলিশ রোজ রোজ আসে, ওদের মধ্যে দু একটা ইলিশ টুক করে পালিয়ে পুকুরে চলে আসতে পারে না? আলবাত পারে। শোন, আমার স্বপ্ন পর্যন্ত যখন ইলিশ চলে এসেছে, তখন আমি ইলিশ খাবই, খাউঙ্গা। তার আগে নরদার দোকানে চলো, এক কাপ চা তো খাই। ঠিক আছে, চল দেখি নরা ইলিশ খেলো কিনা জেনে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। গুলটে মামা ইলিশের কথা আর বলবেন নে নন্দ ভণ্ড গুলটি বাবু, পরানটা কেমন যেন হু হু করে ওঠে গো। তুইও কি স্বপ্নে ইলিশ দেখেছিস নাকি নরা? যাদের ধারে খাওয়া অভ্যেস তারাই স্বপ্নে ইলিশ দেখে। আমি ইলিশ দেখেছি একেবারে যাকে বলি চম্মচকে। নরা এই শান্তি শান্তি শান্তি। নরাদা, তুমি কি বলতে চাইছো বলো তো। পাঁচু ভাই পোগো, ইলিশ আনতো আমার দাদু, একেরে যারে বলি খাঁটি পদ্মার ইলিশ। সে প্রায় 3-4 কেজি তো হবেই। সেই ইলিশের পেট থেকে বেরুতো এত ডিম। সেই ডিমগুলো পুকুরে ছাড়তে পারিসনি ক্যালটা বুলাস? ইলিশের ডিম পুকুরে ছাড়লি পরে সে ডিম ফুটে আপনার মতো সব নন্ড ভণ্ড ট্যাংরা মাছ বেরুতো, তাই ছাড়িনি। নরা, আমাকে ইলিশ চেনাতে আসিস না। তোর দাদু ইলিশ আনতো পদ্মা থেকে, আমার দাদু ইলিশ আনতো খর্দা থেকে। খর্দার ইলিশ খেয়েছিস কখনো? ওই দেখো রামায়ণের হনুমানের কুরুক্ষেত্রের যুদ্ধে এনে ফেলিছে। এই খেয়েছে। নরাদা, তোমার দাদু এখনো বেঁচে আছেন? দাদু সেই কবেই স্বর্গে চলে গেছেন গো, কিন্তু সেই ইলিশের স্বাদ এখনো জিভে নেগে আছে গো। এত স্বাদ! সোয়াদ বলি কি সোয়াদ। একবার দিদমা রান্নাঘরে ইলিশ মাছ ভাজা করতেছিল, সে এমন গন্ধ ছেড়েছিল যে দুটো মেছো ভূত থাকতে না পেরে রান্নাঘরে ঢুকে পড়েছিল। সেই এক কাণ্ড। ভূত দেখি তো দিদিমা মুচ্ছা গেল। ব্যাস, তারপর থেকে দাদু ইলিশ মাছ আনা বন্ধ করে দিল, আর আমারও ইলিশ খাওয়া জম্মের মতো ঘুচি গেল। বলিস কি রে নরা, ভূতেও ইলিশ খায়? গ্রাম বাংলার ভূতগুলো খায় গো। আমাদের বাজারে দেখছি ইলিশ ঢোকা বন্ধ করতে হবে। এই যে ভেলা বাবু গট করে চলি যাচ্ছেন, যে চা খাবেন নে? আজ আর চা খাবো না রে নরা, 1 কেজি ওজনের দুটো জব্বর ইলিশ নিয়েছি। তাড়াতাড়ি গিয়ে তোদের মাসিমাকে দেখাই, একেবারে লাফাচ্ছিল। এ কি বলতেছেন? একেরে জ্যান্ত ইলিশ পেয়ে গেলেন? আরে টাকা দিলে বাঘের দুধও পাওয়া যায় রে নরা, আর দেরি করা যাবে না। 1500 টাকা কেজি চেয়েছিল, করকরে নগদে 300 টাকা। খুশি হয়ে 100 টাকা আরো বেশি দিলাম। যাই রে। ভেলা কাকা জ্যান্ত ইলিশ কিনেছে পাঁচু? দেখেন গে, পুঁটি মাছ কিনে ইলিশ বলে চালাচ্ছে। পাঁচু চলে আয়। কেন? বলেছি না আমি ইলিশ খাবই। হয়ে গেল, চল রে। ট্যাংরা মাছের 3 টুকরো করে খায়, সে খাবে ইলিশ। হরি বল।
কেমন প্ল্যানিং দিলুম বল একবার বল। দারুণ! গুলটে মামা ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? হোয়াট বাড়াবাড়ি? পাঁচু, ইলিশ খাওয়ার জন্য আমি বাড়াবাড়ি আড়াআড়ি তাড়াতাড়ি সব করতে পারি। জানি না কি আছে কপালে। গিন্নি, মাছগুলো ঠিক মতো রেখেছো তো? সে রাখবো না কেন, হাড়িতে নোড়া চাপা দিয়ে রেখেছি। পাড়া প্রতিবেশী জিজ্ঞেস করলে বলো জোড়া ইলিশ এনেছি। আমি কিন্তু সবাইকে তাই বলেছি, মনে থাকে যেন। হ্যালো, আমি মেছো ভূত, ইলিশ খাই। মুখ হালুম করছে। হ্যালো, ইয়ে মানে হাউ মাউ খাও, ইলিশের গন্ধ পাও। ওরে বাবা গো! চল পাঁচু, কাজ হয়ে গেছে। হাউ মাউ খাও, হাড়ির ভিতর থেকে ইলিশের গন্ধ পাও। ইলিশ! ওরে বাবা গো! ও বাবা গো! ইলিশে কামড় দিয়েছে গো! বাবা গো! এটি হাড়িতে তো দুটো শিঙি মাছ। কে রে গিন্নি, কি হয়েছে? গেলাম গো! এ কি, কে রে তোরা? পালা বেন্টি! পালাই রে! একি একি হালুম, ইলিশ ভূত, আপনার ইলিশগুলো শিঙি মাছ হয়ে গেছে ভেলা কাকু। তোর মজা আমি দেখাচ্ছি, দাঁড়া। ওরে বাবারে! ওই ভেলা কাকুকে আমি ছাড়বো না পাঁচু। বেটা বেটা দু পিস শিঙি মাছ কিনে জোড়া ইলিশের গপ্প দিয়েছে। আর আপনিও ওনার গপ্প গপ গপ করে খেয়েছেন। ওই ভেলা কাকুর স্বভাবটাই হলো এমন, সব কিছুতে রং সইরে বলে। সারা গলতপুর জানতো ভেলা কাকু শহরে স্টিমার চালাতো। পরে জানা গেল ওই সালতাপাড়ার খালে মাথা পিছু 10 টাকা নে ভেলা ঠেলে নৌক পারাপার করে। সেই থেকেই ওনাদের সবাই ভেলা কাকু বলি ডাকে। তা বলে শিঙি মাছকে ইলিশ মাছ বলবে? ওকে আমি দেখছি, ও দেখছি আমার থেকে ইয়ে মানে ডেঞ্জাস্টিক টাইপের লোক। ওরে বর্ষাকালটা চলি গেলে আর তো ইলিশ পাবে না। খেপা তোর ইলিশ খাওয়া হলো না রে, হলো না। পাঁচু, চল এখান থেকে, নড়া আবার এই কাটা ঘায়ে নুনের চিটে মারছে। চল চল বলছি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এই চল রে তোরা। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আমার দিদিবান মেসো ভূতের গপ্প শুনি ভূত সেজেছে, ইলিশ রেখেছে হাড়িতে আর ভূত ঢুকেছে বাড়িতে। হরি বল। ওরে বাবা গো, ও বাবা গো, ও কি ব্যথা করছে গো পিসিমা। ও বাবা! শিঙি মাছের কাঁটার ঘা, ব্যথা তো হবেই। একটু ইলিশ খাওয়ার জন্য তুই এমন পাগলামি করলি গুলটে, আজ যদি আমাদের সেদিন থাকতো রে। ইলিশ খেতে না পারি, ইলিশের কাঁটার ঘা যদি খেতুম তাও এত কষ্ট পেতুম না, তা বলে শিঙি মাছের। তোর এত ইলিশ খেতে ইচ্ছে করছে, দাঁড়া দেখি রাতে ব্যবস্থা করতে পারি কিনা। কি রাতে ইলিশ করবে পিসিমা? ইয়াহু! বাধা কমে গেছে, বাধা কমে গেছে। যাই পাঁচুদেরকে গিয়ে বলি। পাগল একটা। দেখ আমার ব্যথা কমে গেছে। পিসিমা আজ রাতে ইলিশ মাছ ভাজা, সর্ষে ইলিশ, দই ইলিশ, সব 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 রাখবে বলেছে। বাবা, ইলিশ মাছটা কত বড় হবে গুলটে মামা? বলেছিলাম না আমার দাদু খড়দা থেকে ইলিশ আনতো, এবারেরটা চাকদা থেকে আনবে মনে হয়। চাকদার ইলিশ 10-12 কেজির নিচে হয় না। বাবা, ওটা ইলিশ মাছ নাকি তিমি মাছ? ভেন্ডি, মুখ সামলে কথা বল বলে দিচ্ছি। অন্যের ভালো সহ্য করতে পারিস না না? আমাদেরকে খাওয়াবে না? চিন্তা করিস না, ওই ইলিশের ডিমগুলো গজাদার বাগানে যে পুকুরটা আছে ওখানে ছাড়বো।
ওই পুকুরে ইলিশ চাষ করব। পুকুরে এত বড় ইলিশ মাছ হবে গুলটে মামা? পোনা ইলিশ তো হবে, তখন তোরা যত ইচ্ছে খাবি। বড় ইলিশ বড়দের খেতে হয়, ছোট ইলিশ ছোটদের, জানিস না? বলছি তো পুকুরে কখনো ইলিশ হয় না। তাহলে ডিমগুলো অ্যারোকিয়ামে ছাড়বো, সেখানে দেখবি ডিম ফুটে কত চারা ইলিশ বেরোবে। তোদের আমি চারা ইলিশ হলেও খাওয়াবো, এই তোদের বলে গেলুম। এবারেরটা আমাকে খেতে দে ভাই ঠুকন। এখান থেকেই গন্ধ পাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তুমি একাই খাও, আমরা লোভ দেব না। ওরে দাঁড়া, আমি বরং চট করে নড়াকে গিয়ে সুখবরটা দিয়ে আসি, বুঝেছিস? ও বাচুদা, এরুকিয়াম কি গো? অ্যাকোরিয়াম অ্যাকোরিয়াম। জয় গুরু, তুমি সেরা, তুমি সেরা। পিসিমা, পিসিমা, আরে পিসিমা তাড়াতাড়ি এসো, খুব খিদে পেয়েছে। এই তো আসছি রে বাবা, আসছি। সন্ধে 7টা থেকে তোর খিদে পেয়ে গেছে। আরে রান্নাটা তো করতে দিবি। দাও 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 দাও। দেখি ইলিশ মাছ কোথায়? এই নে, এটা কি? কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে রেঁধেছি। বাজারে গিয়ে বাজার থেকে ইলিশ মাছের মাথাটা নিয়ে এসেছি। জানিস এটার জন্য ভজা 10টা টাকা নিয়ে নিল। হোয়াট? কচু শাক? হ্যাঁ রে, খেয়ে দেখ, পুরো মাথাটাই তোকে দিয়েছি। কেমন পাকা ইলিশের গন্ধ বের হচ্ছে। হ্যাঁ, সর্ষে ইলিশের বদলে কচু ইলিশ? কি করবি বল, ইলিশ যে বড় লোকই মাছ রে, সবার কপালে জোটে না। বাজারে গরিব ইলিশ ওঠে না পিসিমা? দূর পাগল, খেয়ে নে দেখি। আমি রান্নাঘরটা ততক্ষণে গুছিয়ে আসি। একেই বলে ইলিশের স্বাদ কচুতে মেটানো। আই লাভ ইউ পিসিমা। ভাবছি এবার ভোটে দাঁড়াতেই হবে। কেন তুমি ভোটে দাঁড়াবে কেন? ভোটে জিতলে সবার প্রথমে ইলিশের দাম 5 টাকা কেজি করে দেব। আমার দলের চিহ্ন হবে ইলিশ মাছ। ঠিক বলেছিস, মানুষ গন্ধে ভোট দেবে রে, গন্ধে ভোট দেবে। খবর আছে, খবর আছে। হোয়াট খবর? ভালো না খারাপ? ওই আতাপাড়ার জোড়াসংঘ মাঠের পুকুরে মাছ ধরার প্রতিযোগিতার আয়োজন করেছে। কি বলছিস কি? মাছ ধরার প্রতিযোগিতা? হ্যাঁ, যে সব থেকে বড় সাইজের মাছ ধরতে পারবে সে নগদ 2000 টাকা পুরস্কার পাবে। পাঁচুরে, এবার আমি মাছ দিয়ে মাছ তুলবো। ইয়ে সে তো কাঁটা দিয়ে কাঁটা তোলে জানি। তুমি কি বলতে চাইছো বলো তো উল্টে মামা? আমি ওই প্রতিযোগিতায় মাছ ধরবো, তারপর পুরস্কারের 2000 টাকা দিয়ে ইলিশ কিনবো। এইবার খারাপ খবরটা শোনো গুলটে মামা, ওই প্রতিযোগিতায় নাম দিতে গেলে 500 টাকা লাগবে। অ্যাঁ, অ্যাঁ, লাটের পুকুরের মাছ কোন লাটের যে 500 টাকা লাগবে? ওসব জানি না, লাটের পুকুর তো দেওয়াল দিয়ে ঘেরা, যে 500 টাকা দেবে সেই ঢুকতে পারবে, এটাই জোড়া সংঘের নিয়ম। যা শুরুতেই সে। কভি নেহি, দরকার হলে আমি দেওয়ালের বাইরে থেকে বর্ষি ফেলবো। অত বড় বড়শি তুমি পাবে কোথায়? আমার একটা চ্যাঙ্গালিয়ান বর্ষি আছে। হ্যাঁ রে, চ্যাঙ্গালিয়ান বর্ষি আবার কি? সময় হলেই দেখতে পাবি। কালকেই কিন্তু প্রতিযোগিতা, সকাল 10টা থেকে। ঠিক আছে ঠিক আছে, কাজে লেগে পড় তোরা। আমাকে একটা বড় ঝুড়ি, লম্বা দড়ি আর একটা শক্ত দেখে ডাল এনে দে দেখি। এগুলো দিয়ে কি হবে? চ্যাঙ্গালিয়ান বর্ষি তৈরি হবে। হ্যাঁ রে, দেখতে যা এবার কি হতা হ্যায়। উল্টে মামা। দেখছো তো গেট বন্ধ, সামনে পাহারা। আরে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে গুলটে মামা। হোক গিয়ে, বড় মাছটা আমি ধরবো। দেওয়ালের পাশ দিয়ে বর্ষি ফেলতে পারবে না, দেখেছো তো বোমা সঙ্গের ভলেন্টিয়ার গুলো কেমন ঘুরছে। আমার সাথে পেছন দিকটায় চল। হ্যাঁ তাই চলো তাই চলো।
পুকুরটা দেখছি দেওয়াল থেকে অনেক দূরে। এপার থেকে ঝুড়ি ছুড়লে ওপারে পুকুরে গিয়ে যদি না পারে? পাঁচু, ওটা ঝুড়ি নয়, চ্যাঙ্গালিয়ান বড়শি বল। বর্ষের ঝুড়ি যদি পুকুরে গিয়ে না পড়ে তখন কি করবে? তার থেকে বাড়ি ফিরে যাই চলো। কভি নেই। তাহলে এখানে দাঁড়িয়ে করবেটা কি? পেয়েছি পেয়েছি, উপায় পেয়েছি। কি উপায়? ওই দেখ পাঁচু, ওই দেখ। ওটা তো একটা গাছ। ওরে ক্যালটা বুলাস বলো তো পাঁচু, ওটা গাছ দেখছিস? গাছের ডালটা দেখছিস না? ডালটা কেমন বিনা টিকিটে পাঁচিলের ওপারে চলে গেছে। মানে ভেরি ইজিক্যালি সোজা। আমি ওই গাছ বেয়ে উপরে উঠছি, তারপর ওই ডাল বেয়ে ভেতরে, তারপর ওই ডালে বসে ঝুপ করে জলে ঝুড়ি ফেলবো। ঝুড়ির যা সাইজ, বড় মাছটা এত বড় জায়গা পেয়ে ঝুড়িতে চেপে বসলে মারবো এক টান, ব্যাস মাছ আমার কবজায়। জয় গুরু। ব্যাপারটা কিন্তু অত সহজ নয় গুলটে মামা। হ্যাঁ, এর থেকে অনেক কঠিন কাজ তোদের এই লিডার করে দেখিয়েছে, সেটা ভুলে যাস না। তারপর সেই কঠিন কাজের পর তোমার কি কঠিন অবস্থা হয়েছিল, তুমিও সেটা ভুলে যেও না গুলটে মামা। পাঁচু, এই ভেন্ডিটাকে বারণ করে দে, আমাকে আবার কাঁটার খোঁচা মারলো। আমার মাথায় রোগ চেপে গেছে, মাছ আমি ধরবই। এই ধর বড়শিটা। আমি আগে গাছে উঠছি, তারপর আমাকে দিবি। ইলিশ আমি খাবই। গুলটে মামা, গুলটে মামা, যা। এই নাম 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 নাম। ওরে বাবা রে! ওরে বাবা! ভেন্ডি রে! ডাল ভাঙকে পড়ে গিয়া, মাছ মাছ। তুই ওঠ আগে, তারপর দেখ তোর অবস্থাটা কি করি। পাঁচু রে, বাঁচা! বাবা রে, আমি যে আর হাঁটতে পারছি না রে ভাইটু। বারবার বলেছিলাম এসব কেস করো না। ওই গাছের ডালটা এত নরম ছিল বুঝিনি তো। এখন বোঝো ঠেলা, মাছ ধরার বদলে সবাই মিলে তোমাকে ধরে ঠেঙালো। আমি আর ইলিশ মাছ খাবো না রে। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? গরিবের চারা পোনা। গুলটে মামাকে জয়! ওরে বাবা রে! এখন দেখছি দল বেঁধে সব কটা আড্ডায় আসতে লেটিং করছে। 140 বছর সাসপেন্ডিং করবো তো বটে। তাহলে কার সাথে আমি আড্ডা মারবো? আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। এই অত্যাচারের জবাব দাও। জবাব দাও, জবাব দাও। আমরা তোমাকে লিডার মানবো না। মানবো না, মানবো না। এত বড় সাহস তোদের! তোরা তোদের আড্ডাগুলোকে লিডার মানবি না বলছিস? আমাদের বিরুদ্ধে এই অন্যায়ের জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। হোয়াট জবাব? হোয়াট অন্যায়? কে করলো? এই অন্যায়ের বিরুদ্ধে দরকার হলে আমি অসনান করব। এই 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 গুলটে মামা, অনশন অনশন হবে গুলটে মামা, অনশন। তাহলে তো তোমাকে সারা জীবনই মনে হয় না খেয়েই থাকতে হবে গুলটে মামা। ব্যাপারটা কি বলবি তো? পুজো চলে আসছে, সেদিকে তোমার খেয়াল আছে? অলবাত আছে। এবারের পুজোটা বন্ধ করতে হবে নাকি? সেটা করতে পারলে তো ভালোই হতো। কেন? সবার পুজোতে নতুন জামা হয়, শুধু আমাদের হয় না। আগে যখন স্কুলে পড়তাম তখন তাও বাবা স্কুল ড্রেসটা কিনে দিত, সেটা দিয়েই পুজোয় চালাতাম। ঠিক তারপর তোমার সঙ্গে আড্ডা দেবো বলে স্কুল ছাড়লাম, বাবা এখন সেটাও দেয় না। ধুস। আর তুমি আমাদের লিডার হয়ে সেদিকে কোনো খেয়ালই রাখো না। ও এই ব্যাপার। তা ভেন্ডি, তোর বাবা তো বিখ্যাত চণ্ডী উকিল, বড় বড় কেস হারে। তোর বাবা কিনে দিতে পারছে না? বাবার হাতে এখন একটাও কেস নেই। আমার বাবা যাও ওই দত্তবাড়ির দুর্গাপুজোটা করে, সেখান থেকে যা দক্ষিণা পায় সেটা দিয়ে আমাদের অর্ধেক বছর সংসার চলে। বাবাকে বললেই বলবে বাজে খরচ বন্ধ কর। আর আমার বাবার সেই একই কথা, আমাদের গলতপুরে কি একটাও পুজো হয়? নতুন জামা পরবি কোথায়? তাও ছেলেবেলায় আমার মামা এক সেট নতুন জামা পাঠাতো।
এখন তো তাও দেয় না। শুনেছি তোর মামা নাকি খুব বড় লোক, ইঞ্জিরিতে কথা বলে। তাতে তোমার কি? হ্যাঁ তোমার কি? ও গুলটে মামা, তুমি একটা কিছু ব্যবস্থা করো না গো। তুমি না আমাদের লিডার। তোদের দুঃখের কথা ভেবে আমিও তো নতুন জামা কাপড় কেনা বন্ধ করে দিয়েছি রে। পয়সা থাকলে তো কিনবে। ঘটন, লিডারকে পয়সা দেখাচ্ছিস? ওরে ক্যালটাবুলাস বলো, এটাকে বলে আত্মত্যাগ। লিডারকে দেখে তোরা শেখ, তোরাও এমন আত্মত্যাগ করতে শেখ। পারলাম না গুলটা মামা, ঢিলা বড়া সবার নতুন জামা হয়ে গেছে। পাঁচু, সেবার তুই একটা নতুন জামা কিনলি না? সেবার সে 3 বছর আগে, তাও আমার এক দুঃসম্পর্কের মাসিমা জামাটা দিয়েছিল, সেটার বগল ছিঁড়ে গেছে। জামাটা একবার নিয়ে আয় তো। ওটা এনে কি হবে? নিয়ে আয় না, কেঁচো গুন্ডুস বলদ পাঁচু, যা এক্ষুনি যা। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। চিন্তা করিস না ঘটন, তোদের নতুন জামা আমি ঠিক কিনে দেবো। গুলটা মামা কি? জয়। এই যে, চল এবার কোথায়? জামা কিনতে। আমরা কোথায় যাচ্ছি গুলটে মামা? কার্তিক ডেরে শিষ্টস। কার্তিক দা, এটা একটা জামা দিয়েছেন আপনি? মানে মাত্র 3 বছর আগে জামাটা কিনলাম, আর এর মধ্যেই বগল ছিঁড়ে গেল। জামাটা পাল্টে দিন। হত ছাড়া 3 বছর আগে কিনে এখন এসেছিস পাল্টাতে? এই কে রে? জামাটা ছিঁড়লে তো আসবো। এতদিন পরে সেদিন ছিঁড়লো, তাই দেরি না করে চলে এলাম। নগের মুলুক পেছো নাকি তোমরা? আর তাছাড়া এই জামাটা তো আমার দোকানেরই নয়। যেই দেখলেন বগল ছিঁড়েছে, অমনি জামাটাকে পরের দোকানের বলে দিলেন না? জামাই জামা। না, এবার দেখছি বাজারে লোকজন ডাকতে হবে, শুধু কথায় কাজ হবে না। ইয়ে মানে কার্তিক দা, এই জামাটা বদলে 3টে কম দামি জামা দিয়ে দিন। আপনারটাও থাকলো, আমারটাও থাকলো। এ একটা জামার বদলে 3টে জামা চাইছিস? ব্যবসার সময় এসেছিস ইয়ার্কি মারতে? জামাটা 3 বছর মাত্র পরলো পাঁচু, তাই 3টে দেবেন। এই ভজা, হরি, আয় শামা, তোরা এদিকে আয় তো। ঠিক আছে ঠিক আছে, রেগুলার কাস্টমারের সঙ্গে এরকম করলেন তো, আর আপনার দোকানে কোনোদিনও আসবো না। চল তো বাজু, অন্য দোকান থেকে পাল্টাই। চল চল। 5 বছরে একবার আসে কিনা সন্দেহ, রেগুলার কাস্টমার। বছরে একবার তো দরদাম করতে আসি, তাও আপনি এরকম ব্যবহার করলেন। আয় ভজা, এই চল তো তোরা এখান থেকে। নেন দেখি, চা খেয়ে মনে দুঃখ ঘোষান আগে। নরা, পুজোয় নতুন জামা কাপড় পরার অভ্যেসটা কে চালু করেছিল বল দেখি? সে কি আমি জানি নাকি নন্দ ভণ্ড গুলজি বাবু? ও নরাদা, তুমি নতুন জামা কেনো না? না গো, ছেলেটারে কিনে দি। দেখেছো গুলটে মামা, নরাদার ছেলেও নতুন জামা পরবে। ব্যাস, তাহলে তো লাটা চুকেই গেল। কিভাবে নেটা শুকলো? নড়ার ছেলে একদিন পরবে ওই নতুন জামাটা, আর তোরা 3 জনে 3 দিন, মোট 4 দিন পুজো কাবার হয়ে যাবে। এতে নেটা আরো বাড়বে। আমার ছেলে যদি শোনে ওর জামানে এই ব্যবস্থা হয়েছে, তালি পরে তো ওর গা থেকে ওই জামার খুলবেই নে। না না গুলটে বাবু, এ বড় ঝামেলির ব্যবস্থা হবে। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া নরদার ছেলের জামা আমাদের গায়ে ফিট করবে নাকি? করালেই করবে। টেনে টুনে তুমি ফিট করালেই তো আর হবে না। আপনারা এক কাজ করেন, সরকারের কাছে গিয়ে বলেন পুজোর সময় সববার নতুন জামা কেনার জন্য টাকা দিতে হবে। ঠিক বলেছিস নরা, এটা একদম ঠিক বলেছিস। এই ওর তো তোরা। কোথায় যাবে তুমি? সরকারের কাছে, এক্ষুনি চলে আয়। হয়ে গেল। কি জানি নন্ড ভণ্ড গুলটি বাবু কি বুঝলো, বিলেতে যেতে গিয়ে বনগা লোকালে না উঠি পরে। হরি বল। ও গুলটে বাবা, গুলটে বাবা, কোথায় যাচ্ছ তুমি? ওই তো সরকারদা, সরকারদা আপনার কাছেই যাচ্ছিলাম। কেন? সরকারদা টাকা দিন। কিসের টাকা? নরা বলল আপনি নাকি পুজোয় নতুন জামা কাপড় কিনবার জন্য সবাইকে টাকা দিচ্ছেন। কি নরাটা এসব বলে বেড়াচ্ছে বুঝি? আমাদের 1000 খানেক টাকা দিলেই হবে, 4টে জামা 4টে প্যান্ট কিনবো। মস্করা করার আর জায়গা পাও না উজবুকের দল। দাঁড়া, নরার মজা আমি দেখাচ্ছি। যা,
সরকারদা চলে গেল, নোরা এভাবে আমাদের ঘোল খাওয়ালো। আরে দূর, তুমি কি বুঝতে কি বুঝেছ? মানে নরদা কি এই সরকারের কথা বলেছে নাকি? তবে আমাদের গলতপুরে আর কটা সরকারদা আছে? নরদা সরকার মানে গভর্নমেন্টের কথা বলেছে। দেশের সরকার। নোরা সামান্য জামা কেনার জন্য দেশের সরকার পর্যন্ত চলে গেল। এত বড় সাহস, আমাকে সরকার দেখাচ্ছে। চলে আয়, চলে আয়। কাকে দিয়েছি রাজার পাট? ঘটন, তোর ওই মামা কি সত্যি বড় লোক? হ্যাঁ গো, মামার ছেলে রোজ টিফিনে ফুরুটস নিয়ে যায়। কি নিয়ে যায়? আরে ফুরুটস গো, ফুরুটস। সেটা আবার কি খাবার? ও ফ্রুটস, ফল ফল। ফুরুটস আবার কি ফল? হবে হয়তো কোনো বিদেশি ফল। আমি তো রুটি আর আলু ভাজা নিয়ে যেতাম রোজ টিফিনে। চল ঘটন, তোর মামার কাছেই যাব। মামা তো তাকে সেই নেড়া তোলায় ট্রেনে করে যেতে হয়। আজ বিকেলের ট্রেনেই যাব। হ্যাঁ, হ্যাঁ, নতুন জামা আমি তোদের জোগাড় করে দেবই। আমার মামার কাছে গিয়ে চাইবে? চাইবো কেন, আবদার করবো, মামা বাড়ির আবদার। জয় গুরু। তোমার লজ্জা লাগবে না চাইতে গুলটে মামা? তোর মামার লজ্জা লাগে না? ইঞ্জিরি ঝাড়ে, ফুরুটস খায়, আর পুজোয় নতুন জামা দিতে পারে না? বেশি কথা বলবি না, আজ বিকেলেই যাচ্ছি আমরা। হয়ে গেল। তা বেশ করেছিস ঘতন, বন্ধুদের নিয়ে এসেছিস। বাহ বাহ বাহ। দেখেছিস গতন, বললাম না আমরা গেলে মামা খুব খুশি হবেন। তা বলছি গিন্নি, ওরা এলো, ওদের কিছু স্ন্যাক্স ট্যাক্স খেতে দাও। কি যাবেন? স্ন্যাক্স? দেখেছিস গতন, বলেছিলাম না তোর মামার মতন মামা হয় না। দিচ্ছি। মামা, আমরা এমনি এসেছি। গতন, মামাকে মিথ্যে কথা বলতে নেই। আমি জানতাম তোর মামার মনটা খুব বিগ সাইজের হবে। দেখলি না, আমাদের কিছু বলতে হলো, এমনিতেই উনি স্ন্যাক্স খাওয়াচ্ছেন। স্ন্যাক্সের কি দাম বেড়েছে না মামা বাবু? আমাদের গলতপুরে তো স্ন্যাক্স পাওয়াই যায় না। তা বেড়েছে বই কি, সব জিনিসেরই তো দাম বাড়ছে। জামার দাম অবশ্য কমে গেছে জানেন। মানে? মানে শুনলাম গভর্নমেন্ট থেকে নাকি এবার পুজোয় নতুন জামার দাম খুব কমিয়ে দিয়েছে, সব মামারা যেন জামা কিনতে পারে। তাই নাকি? হ্যাঁ, তা আপনার কি সব কটা জামা কেনা হয়ে গেছে মামা বাবু? ওই আর কি, গুড্ডুর জন্য গোটা আটেক কিনেছি, আর তোমাদের মামিমার শপিং এখনো হয়নি। মানে কিপিং? শপিং মানে কেনাকাটা। মানে গুড্ডুর জন্য 8টা জামা কিনেছেন? না মানে গোটা চারেক কিনেছি, আর একটার সঙ্গে একটা ফ্রি অফার ছিল, তাই আরো 4টে ফ্রিতে পেয়েছি। দেখেছিস দেখেছিস, আমি বললাম না মামার কাছে এমনিতেই অনেক ফ্রির জামা থাকে। মানে? ফ্রির 4টে জামা যদি আপনি ঘতনকে দিয়ে দেন, মানে গত 4 বছর ধরে তো ঘতনকে কিছু দিচ্ছেন না, তাই ও তো খুব দুঃখ করছিল। ও, তাই বুঝি? তাহলে মামা, জামার পিছনে আপনার নাম লিখে ঠাকুর দেখতে বেরোবো। কত নাম হবে আপনার, ভাগ্নে হয়ে এইটুকু করতে পারবো না আমরা? কিরে, তোরা কি বলিস? তোমরা বসো, আমার একটা কাজ আছে, আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে। তুমি একটু ভিতরে এসো তো। আসছি। স্ন্যাক্স শেষে গেছে। একই রে ঘুটন, এ তো নোনতা বিস্কুট। হ্যাঁ, এটাকেই স্ন্যাক্স বলে। খাও দেখি এবার। এ তো আমাদের নড়ার দোকানেই পাওয়া যায়। তোর মামা তো দেখছি শকুনি মামা। বহুত কিপটে। স্ন্যাক্সের নামে হাতে একটা করে নোনতা বিস্কুট ধরিয়ে দিল। গৌতম সরি রে, আমরা একটু বেরোবো, একটা পার্টিতে যেতে হবে। আপনি কোন পার্টি করেন মামিমা? মানে ঠিক আছে মামিমা, আমরা এখন যাচ্ছি। তাহলে মামিমা, ওই কথাই রইল, মামা বাবুকে বলেছি ফ্রির 4টে জামা যদি আপনি আমাদের দিয়ে দেন। আপনি এভাবে বলবেন না প্লিজ। দেখ ঘতন, এবার পুজোয় আমরা বাইরে ঘুরতে যাচ্ছি, অনেক খরচ। দেখি পারলে সামনের বছর তোকে একটা জামা কিনে পাঠিয়ে দেবো। গত বছরের গুলো এবছর দিতে পারবেন না মামিমা? ঘতন, আমাদের কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে মামি, আমরা যাচ্ছি। চলো তো গুলটে মামা। তোমার জন্য আমাদের এত অপমান হলো গুলটে মামা। আমি কি বুঝেছি নাকি মামা বাড়ি এরকম হয়? বলেছিলাম না, ওরা অনেক বড় লোক। বড় লোক না হাতি। স্ন্যাক্স খাওয়াবে বলে হাতে একটা করে বিস্কুট ধরিয়ে দিল। শোন ঘটন, কাঁদিস না কাঁদিস না, আমরা এবার তোদের নতুন জামা হবেই, দেখিস। চলো, ওই যে ট্রেন ঢুকছে।
ঘটনের মামাটা এত ক্যালটাবুলাস টাইপের বড় লোক, ফুরুচ খায়, পুজোয় বেড়াতে যায়, আর একটা জামা কিনে দিতে পারে না। এমন অপমান করলো আমাদের। একটা কিছু করতেই হবে, ওর বিরুদ্ধে মামলা করা উচিত। এর বিচার চাই। টাকা আছে তবু জামা কিনে দেবে না কেন? ইয়েস, মামলা করব আমি, এর শেষ জায়গায় ছাড়বো আমি। মামা হুজুর, এই সেই ঘটনের মামা, বড় অফিসে চাকরি করে, ইঞ্জিরিতে কথা বলে, ছেলেকে টিফিনে ফুরুচ কিনে দেয়, পুজোর ছুটিতে বেড়াতে যায়, তবু ওই ঘটনকে একটা নতুন জামা কিনে দেয় না। এর বিচার চাই হুজুর। উনি কি সব সত্যি কথা বলিতেছেন? আমার চাকরি নিয়ে টানাটানি চলছে, মাইনে পাচ্ছি না ঠিক মতো। তাহলে নিজের ছেলে গুড্ডুর জন্য 4টে জামা কিনলো কেমন করে হুজুর? ওই 4টে জামার সঙ্গে আরো 4টে জামা ফ্রিতে পেয়েছে। ওই ফ্রির 4টে জামা আমাদের চাই হুজুর। আপনার কাছে কোনো প্রমাণ আছে? না না, মানে উনি নিজের মুখে বলেছেন হুজুর। একটু বাড়িয়ে বলেছিলাম হুজুর, আসলে 2টো জামাই কিনেছি, তার প্রমাণও আছে, ক্যাশ মেমোটা দেখাতে পারি হুজুর। সব শুনিয়ে আদালত এই সিদ্ধান্ত আসিল যে মামা ভাগ্নিকে জামা কিনে দিবে না না দিবে এই ব্যাপারে আদালত মাথা গলাইতে পারে না। এটা সম্পূর্ণ মামা ভাগ্নের ব্যাপার। কেস ডিসমিসড। হুজুর, এখানে আবার কিশমিশ এলো কোথা থেকে? আমরা কিশমিশ চাই না হুজুর, জামা চাই, জামা জামা জামা। কি স্বপ্ন দেখছিলাম নাকি? আচ্ছা, জামা আমি জোগাড় করবই। সাদে কি আমি আপনারে নন্দ ভণ্ড গুলটি বাবু বলি? আপনি একেবারে সোজা সরকারদার কাছে গিয়ে টাকা চাইলেন, সরকারদা আমারই যা ইচ্ছে তাই বলে গেল। নরা, পুজোয় নতুন জামা না হলে মাথা ঠিক থাকে না, জানিস না? সে তো আমি বুঝতেই পেরেছি, তবে আপনি যে আপনার এই সাঙ্গ পাঙ্গদের জন্য এত চিন্তা করেন সেটা আগে বুঝতে পারিনি। আমরাও বুঝিনি গো নরাদা। ওদের জন্য নতুন জামা জোগাড় করতে না পারলে আমি আমার লিডার পদ থেকে পদত্যাগ করব। না গুলটে মামা, এত বড় স্টেপ নেবেন না গুলটে বাবু, তার থেকে বরং আপনি একবার পাশের পাড়ার দত্তবাবুরে গিয়ে বলি দেখতে পারেন। দত্তবাবুর বাড়িতে দুর্গা পূজা হয়, আমার বাবাই তো পুজো করে। তাই তো বলতেছি, দত্তবাবু বড় সোজা মানুষ, ওনারে বললি ওনার মন গলি যেতে পারে। ঠিক বলেছিস নরা, তবে সোজা ভাবে আর হবে না, এবার আমাকে অন্য রাস্তা দেখতে হবে। পাঁচু, তোরা বস এখানে, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি গুলটে মামা? তোদের জামা জোগাড় করতে। গুলটে মামা, যা, ব্যাপারটা যে গুলটে মামা এত সিরিয়াসলি নেবে বুঝিনি রে। হ্যাঁ রে, গুলটে বাবু এমনি নন্ড ভণ্ড হলি পরে কি হবে, মন বেজায় ভালো। কি ব্যাপার বলতো? গুলটে মামা গেলটা কোথায়? বাড়িতেও নেই, পাড়াতেও কোথাও নেই। দেখ, আমাদের জন্য জামা কিনতে গেছে বোধহয়। না না, টাকা পাবে কোথায়? দূর, আমাদের এইভাবে গুলটে মামাকে বলা উচিত হয়নি। ঠিক বলেছিস। চল বাড়ি যাই, সন্দেহ হয়ে আসছে, আজ আর আড্ডা হলো না। হ্যাঁ হ্যাঁ, চল। পুজোর আর কটা দিন মাত্র বাকি, এখনো ষষ্ঠী চরণ পুরোহিত দশকর্মার লিস্ট দিল না। ওদিকে হরিপাল কালকে মায়ের চোখ আঁকবে বলেছে, ছোট ছেলেটা এখনো শহর থেকে এলো না। আমি কি একা সব দিক সামলাতে পারি? কে ওখানে? কি সিংহ? আমি সিংহ, মা দুর্গার বাহন। মা আমাকে পাঠিয়েছে। কেন? তোর বাড়িতে পুজো হয়, অথচ তুই বাচ্চাদের জামা কিনে দিস না কেন? দিদি তো প্রভু, বাড়ির সবাইকে নতুন জামা কিনে দি। পাড়ার বাচ্চাদেরও দিতে হবে, নয়তো মা খুব রাগ করবেন। হ্যালো, ঠিক আছে, ঠিক আছে প্রভু, ঠিক আছে, তাই হবে, তাই হবে। মনে থাকে যেন। হ্যালো, তাই হবে মা, তাই হবে, তাই হবে, তাই হবে। আমার কিন্তু খুব ভয় করছে গুলটে মামা। দূর, কাল রাতে দত্তবাবু যা ভয় পেয়েছে না, দেখবি 2 সেট করে জামা দিচ্ছে তোদেরকে। তোমাকেও দেবে গুলটে মামা? দিতেও পারে। আমার বুদ্ধির কাছে কেউ পেরে উঠবে না, বুঝেছিস? বাবু, মায়ের নির্দেশ, একজন বাচ্চাও যেন বাদ না যায়, সবার জন্য জামা কিনে নিয়ে আয়। বাবা,
ব্যাপারটা কিন্তু আমার গোলমেলে লাগছে। দত্ত জেঠু কেমন আছেন? শুনলাম আপনি নাকি পুজোতে বাচ্চাদের নতুন জামা কিনে দিচ্ছেন। হ্যাঁ রে, তুমি কোথা থেকে খবরটা পেলে ভাই? মানে মা দুর্গার ওই বাহন সিংহটা কাল রাতে আমাদের সব্বার বাড়ি বাড়ি গিয়ে বলে এসেছে, হ্যালো দত্তবাবু, এবার তোমাদের জামা দেবে, নতুন জামা। ও তাই বুঝি? সবই মায়ের ইচ্ছা রে। ঠিক আছে ভাই, আজ শহর থেকে জামা কিনতে যাচ্ছি, কাল পাবে, এখন তোমরা আসতে পারো। মানে ঠিক আছে, তা বলছিলাম যে শুধু বাচ্চাদেরই দেবেন, মানে আমার সাইজের কাউকে দেবেন না? মানে আমিও তো এই বাচ্চাদের নিয়েই থাকি, আমার মনটাও না একেবারে বাচ্চাদের মতন হয়ে গেছে জানেন, বাচ্চা মন একেবারে। ঠিক আছে ঠিক আছে, কাল এসো ভাইয়া। না না, আমরা শুধু বাচ্চাদেরই দেব, যাও এখন, অনেক কাজ আছে। ও শুধু বাচ্চাদের দেবেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল রে ঘটন চল। মামা স্ট্রেঞ্জ। দূর, এবার আমাদের খারাপ লাগছে, আমাদের জামা হচ্ছে, তোমার হচ্ছে না। আরে আমারও হবে রে, আজকের রাতে আবার যেতে হবে দেখছি। গুলটে মামা সাবধান হয়ে যাও এবার। ওরে গলতপুরের পান্তা ভাতে বলদ পাঁচু, আমার হালুম শুনেই দেখলি না দত্তবাবু কেমন ভয় পেয়েছে। কিছু বোঝেনি, বুঝলে কি আর ওর ছেলেকে জামা কাপড় কিনতে পাঠাতো রে? কি জানি। এত করে বললাম ছেলেটাকে, তাও জামা কাপড় কিনে আনলো না। ভালো লাগে না আর, কি দেখবে ওই জানে। মা মাগো, অপরাধ নিও না মা। হ্যালো, মা আবার পাঠালো। বলুন প্রভু। মা বলল শুধু বাচ্চাদের নয়, বড়দের জন্য জামা প্যান্ট দুটোই কিনে দিতে হবে। ঠিক আছে প্রভু, তাই হবে। জামা প্যান্টের মাপ আগে থেকে নিয়ে নিবি, নয়তো ঠিক মতো ফিটিং হবে না। আয় দেখি, এবার তোকে ফিটিং করি। দেখো দেখো, তোমার সিংহ কেমন দু পায়ে দাঁড়িয়ে আছে। কি তাই তো? আয় দেখি, তোর মাপটা আগে নি। কি মানে আমি তো সিংহ, আমার তো বিনা সাইজ লাগে। ওরে বাবা, ধর 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 ওটাকে, ধর। বাঁচাও বাঁচাও, সিংহকে ধরা করেছে। ওরে বাবা, ধর 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 ওটাকে, ধর ধর। পালাবি কোথায়, পালাবি কোথায়? ওরে বাবা, ধর ধর ওটাকে, ধর। এই ধরেছি, পালাবি কোথায়? ওরে বাবা গো, ও মা গো, আমি আর সিংহ হব না, আর সিংহ হব না গো। মার 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 এটাকে, মার মার ওরে মার বাবা গো, মার ও এটাকে, মা মার, গো, মার। আমি আর সিংহ হব না, আর সিংহ হব না গো। গুলটে মামা। ওরে বাবা গো, গেলাম গো, কি ঠেঙিয়েছে রে ভাইটু। তোমাকে বারবার আমি না করলাম। চাই না আমাদের নতুন জামা। আমি তোদের নতুন জামা দিতে পারলুম না রে ভাইটু গদ। তবুও তুমি আমাদের লিডার গুলটে মামা। গুলটা মামা, গুলটা মামা, ও গুলটা মামা, খবর আছে, দারুণ খবর। কি খবর রে ঘটন? ওই দত্তবাবু সবটা জেনেছে, আর আমাদের সবাইকে নতুন জামা কিনে দেবে বলেছে। জয় গুলটে মামার জয়। আর একটা খারাপ খবরও আছে। কি? নাটকের ড্রেস ভাড়া দেয় যদুবাবু, তার কাছ থেকে তুমি সিংহের ড্রেস ভাড়া করেছিলে। হ্যাঁ নিয়েছিলাম, তাতে কি? যদুবাবু সিংহের মুখোশটা পাচ্ছে না, তাছাড়া লেজটাও ছিঁড়ে গেছে। মাঠে বাকি ড্রেসটা খুঁজে পেয়েছে, তোমাকে 2000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে গুলটে মামা। ওরে বাবা গো, আমি আর সিংহ সাজবো না রে, আর সিংহ সাজবো না। তাহলে তুমি কি সাজবে? অসুর। গুলটে মামার জয়। ওরে বাবা গো, গুলটে মামা। ও গুলটে মামা, গুলটে মামা, কেসটা কি রে? ধ্যানে বসলো কেন গুলটে মামা? ও গুলটে মামা গো। বলো বৎস, কি চাও? যা কেলো, তোমার আবার কি হলো গো? আমাকে বৎস বলছো? ওরে গলতপুরের পাপি পাঁচু, ভুলে গেলি আজ রাতেই মা দুর্গা স্বর্গ হইতে পৃথিবীতে আসিবার জন্য পেলেনে উঠিবেন। হ্যাঁ তো,
আজ রাত পোহালেই তো মহালয়া, বাবা তো খুব ব্যস্ত, আমি জানবো না? আমিও তাই ধ্যানের মাধ্যমে মার সঙ্গে কন্ট্যাক্টিং করবার চেষ্টা করছিলাম, বুঝেছিস? ভোর হলেই সবার বাড়িতে রেডিওতে মহালয়া বাজে। দূর, আমরা তো শুনতেই পাই না। আমাদের রেডিওটা তো সেই কবেই খারাপ হয়ে গেছে, বাবা আর ঠিকই করছে না। অত দুঃখ পাস না, তোদের মহালয়া আমি শুনিয়ে দেবো। তুমি চণ্ডীপাঠ করতে জানো গুলটে মামা? হোয়াট? এখানে আবার ভেন্ডির বাবা চণ্ডী উকিল এলো কোত্থেকে? আরে না, মহালয় তো রেডিওতে চণ্ডীপাঠ হয়, চণ্ডী উকিল না। ইয়ে মানে আমি অবশ্য অন্য পাঠ করি। তুমি তাহলে কি পাঠ করো? চণ্ডী মণ্ডপ পাঠ। হ্যাঁ রে, গলতপুরের ক্যালটাবুলাস বলদের দল, তোরা অর্ধেকটা জানিস, পুরোটা হলো চণ্ডী মণ্ডপ। মণ্ডপ মানে মানে মহালয়া, গভীর ব্যাপার, সকলে সব বুঝবে না। জয় গুরু। তাহলে তোমার চণ্ডী মণ্ডপ পাঠটা রেডিওতে শোনায় না কেন? ওরে গলতপুরের ভণ্ড বলদ ভেন্ডি, ব্যাংল্যান্ডের রেডিওতে আমার মহালয়া বাজে, বুঝেছিস? আমি অনেকগুলো বছর ওই ব্যাংল্যান্ড দ্বীপে কাটিয়েছি রে। ওখানে একবার পুজোর সময় কি করব মনটা বড় হু হু করছিল, দিলুম মহালয়া স্টার্ট করে। জয় গুরু গুলটে মামা। তারপর আমার দেখা দেখি এখানেও শুরু হলো, তাও বাংলায়, আর ওখানে আমি ব্যাংল্যান্ডিয়ান ভাষায় করতাম। ঠিক আছে, এবার না হয় তোমার মহালয় শুনবো গুলটে মামা। হ্যাঁ, ভোরবেলা উঠে তোমার বাড়ি চলে যাব। ইয়ে মানে সেটা তো এখানে হবে না। কেন? আমার বাড়িতে তো চণ্ডী মণ্ডপই নেই। তার থেকে বরং চল আমিও এবার এখানকার মহালয়া শুনি, দেখি আমারটা শুনে শুনে কেমন বলছে। বলছি তো রেডিও নেই আমাদের, জোগাড় কর। কে দেবে? আজ গলতপুরের প্রায় সবাই রেডিওতে মহালয়া শুনবে। ঝোলা গোবিন্দ মনে হয় শুনবে না, বুঝেছিস? ও তো ঝোলা গুড় ছাড়া কিছুই বোঝে না। চল দেখি ঝোলার দোকানে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। উল্টে মামা। একই মানে কথায় সব তোরা কি বলছিস? মা দুর্গা অসুর বধ করবেন সেটা আমি শুনবো না? ইয়ে মানে মহালয়ায় আবার অসুরকে ঢোকালেন, দেখেছিস পাঁচু? দেখ কি কাণ্ড। ঝোলা গোবিন্দ তো ঠিকই বলেছে গুলটে মামা, চেপেছো। ইয়ে মানে গোবিন্দ বাবু, আপনার রেডিওতে আমরা মহালয়া শুনবো, ভোরবেলা দল বেঁধে চলে যাব। মানে কথা একদম না, পটেশ্বরী কিন্তু খুব রেগে যাবে, মানে কথা তখন একটা কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে, মানে কথা। ঠিক আছে চলি ঝোলা, ইয়ে মানে গোবিন্দ বাবু। ঝোলা তোর 14 পুরুষ, মানে কথা। হত ছাড়া উজবুক, পাজির পা ঝাড়া। ব্যাপারটা ভালো করলেন না কিন্তু, ঘটনের 14 পুরুষ নিয়ে টান মারলেন। বেশ করেছি, মানে কথা বেশ করেছি। মহালয়ায় 14 পুরুষ কেন, 48 পুরুষ নিয়ে টান মারলেও কোনো দোষ নেই, মানে কথা আমাকে শাসানো। আমি এক্ষুনি হরিবোল দারোগাকে খবর পাঠাচ্ছি, দাঁড়া। থাক গোবিন্দ বাবু, আমরা যাচ্ছি। এই গুলটে মামা, চলো চলো চলো। হ্যাঁ, পাঁচু নেহাত জোর করলো বলে চলে গেলাম। চলে আয় পাঁচু। একটা রেডিও, সেটাও তোরা জোগাড় করতে পারলি না, অপদার্থ। দেখলে তো কেউ দিতে চাইছে না। নন্দ কাকু, নিমাইদা, গজুবাবু সবার বাড়িতেই তো গেলাম। আমাদের গলতপুরে একটা রেডিও আছে, জানতাম না তো। জানলে কি করতে? এখানকার রেডিওতেই আমি মহালয়া করতাম। চলো তো নরদার দোকানে গিয়ে নরদাকে বলি। হ্যাঁ হ্যাঁ, শেষ চেষ্টা। নরার রেডিওতেই আমরা মহালয়া শুনবো। আপনার মহালয়া শুনি নাম নেই গুলটি বাবু, আপনার ওই নন্দ ভণ্ড মাথায় কিছু ঢুকবে নে। নরা, পাঁচু, নরাকে সাবধান করে দে বলে দিলাম, নয়তো আমি ওকে আমার স্পেশাল প্লেনিংটা দেব না। শান্তি শান্তি গুলটে মামা, নরদা তো তোমার ব্যাপারটা সবটা জানে না। আপনি কি প্লেনিং করেছেন শুনি? দেখ নরা, আজ ভোরে তোর বাড়ি থেকে রেডিওটা এনে এখানে ঝোলাবি। আমরা গলতপুরের সবাইকে বলে আসছি, নরার দোকানে মহালয়ার অনুষ্ঠান শুনলে ভোরবেলার গরম চা ফ্রি। প্রথম কথা, লোকজন সবাই নিজের বাড়িতেই রেডিওতে শুয়ে শুয়ে মহালয়া শুনবি, এখানে ফ্রিতে চা খেতে কেউ আসবে না। আর দ্বিতীয় কথা, আমাদের গলতপুরে বেশিরভাগ লোকজন ফ্রিতে খেতে ভালোবাসে, পরের দিন থেকে আর কেউ আসবে না। দেখ নরা, তাও তো আমি ধারে খাই, ফ্রিতে না। বাকিরা চা খায়ও না, পয়সাও দেয় না, আর আপনি চা খেয়ে তারপরেও পয়সা দেন না, এই যা পার্থক্য। নরা, তোমরা যদি এ কথায় কথায় এত গরম হয়ে যাও তাহলে কি করে হবে বলো তো? ঠিক, ওসব ছাড়ো তো নরদা।
তুমি রেডিওটা এখানে ভরে নিয়ে আসবে কিনা বলো। আর তারপর বাড়ি ফিরে আমার বউয়ের মহালয়া কি আপনারা শুনবেন? তার মানে তুই রেডিও আনবি না? বলছি তো না, ও রেডিও আমারে বেতে শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল, তাই ওই রেডিওর মালিক আমার বউ। সে আমারে ঠিক মতো মহালয়া শুনতে দেয় কিনা সন্দেহ আছে। তার যখন ঘুম ভাঙবে তখন থেকে মহালয়া শুরু হবে আমার বাড়িতে। তাহলে তো কেস গন্ডগোল। চল এখান থেকে, এইসব ক্যালটাবুলার জায়গায় আমি থাকি না। আয় বলছি। আসি নরদা। আমার তেল দে উনি মাছ ভাজবেন, হরি বল। আমরা যদি মহালয়া শুনতে না পারি তবে কাউকে শুনতে দেব না। কিভাবে? সেটা তুমি পারবে না গুলটে মামা। তাহলে বাদ পারবো। পাঁচু, মহালয়াটা এখানে কে পড়ে রে? এই মরেছে, নামটা তো ভুলে গেছি। কেন গো? ওনাকে আমি রেডিও স্টেশনে যেতেই দেব না। কোথায় থাকেন উনি জানিস? জয় গুরু। কেউ কি গিয়ে পড়ে নাকি? রেডিও স্টেশনে মনে হয় মহালয়ার রেকর্ড বাজায়। তাই? তাহলে আমি রেডিও স্টেশনের কারেন্টের তার কেটে দেব, তাহলে রেকর্ডও বাজাতে পারবে না। রেডিও স্টেশন কোথায় তুমি চেনো? কেন, তোরা চিনিস না? ব্যাংল্যান্ডে আমি তো বাড়ি থেকেই মাইকে পড়তাম। না না, আমরা চিনি না, তবে শুনেছি শহরে। তাহলে চল এক্ষুনি। না বাবা, আমি যাবো না। আমিও না। তাছাড়া শহরে যেতে যেতেই কাল সকাল হয়ে যাবে। তার মানে তোরা যাবি না? ঠিক আছে, যা করার আমিই করব। কাল এই গলতপুরে মহালয়া শোনা বন্ধ আমি করবই, এই তোদের বলে গেলুম। যা বাবা, কি জানি এবার কি হয়। এই যে পোড়ার মুখ নিষ্কম্মা অসুর, তোদের কি লজ্জা নেই রে? হ্যাঁ, আবার তুই মা দুর্গার মরতে যাওয়ার সময় হয়ে এলো, আমার বুকে ত্রিশূল বিধিয়ে দাঁড়িয়ে থাকবে। ও, মর্তের মানুষগুলোর কাছে আমার তো মান সম্মান আর থাকলো না। কি করব মহারাজ, আপনি নিজেই তো মা দুর্গার কাছে যুদ্ধে হেরে আমাদের অসুর কুলের মান সম্মান খুইয়েছেন। চুপ কর, চুপ কর, খালি বড় বড় কথা। এবার অন্তত ওই মা দুর্গার পৃথিবীতে যাওয়াটা আটকা, মানে পুজো বন্ধ কর। সম্ভব না, মা দুর্গা খুব শক্তিশালী, আর আমাদের অবস্থা তা তো আপনাকে দেখলেই বোঝা যায়। আমাদের ঠিক মতো খেতেও দিতে পারেন না, না খেয়ে খেয়ে আমাদের শক্তিও চলে গেছে। শোন শোন নিষ্কম্মা অসুর, রাত পোহালেই মহালয়া, মহালয়ার চণ্ডীপাঠ শুরু হলেই মা দুর্গা পৃথিবীর উদ্দেশ্যে রওনা হবেন। সে তো প্রত্যেক বছরই আসে, আর এসেই আপনার বুকে ত্রিশূল বিধিয়ে দেয়, আপনি কিচ্ছু করতে পারেন না। আমরা আমাকে নিষ্কম্মা বলেন, আপনি নিজে কোন কম্মা? হ্যাঁ, চুপ কর, চুপ কর। ত্রিশূলের খোঁচা খেয়ে খেয়ে আমার বুকটা একেবারে ফালা ফালা হয়ে গেছে। এই দেখ, এই দেখ, এই দেখ, এই অবস্থা। তাই এবার আমি একটা অন্য বুদ্ধি করেছি। আপনার আবার বুদ্ধিও আছে? মাথায় তো কুবুদ্ধিতে ভরা। দর্শকদের তো কুবুদ্ধি থাকে রে মরকট। শোন শোন, পৃথিবীতে মহালয়ার ভোরে রেডিও নামে একটা যন্ত্রে চণ্ডীপাঠ হয়, সেটাকে বন্ধ করতে হবে। তাহলে মা চণ্ডীপাঠ শুনতেও পারবে না, আর পৃথিবীতে আসতেও ভুলে যাবে। অনেকদিন পর ভালো একটা কুবুদ্ধি বার করেছেন তো। হ্যাঁ, তাই তো বলছি, তুই পৃথিবীতে গিয়ে ওই যত রেডিও যন্ত্র আছে সব কটাকে নষ্ট করে দে, একটাতেও যেন মহালয়া না চলে। এ তো খুব সহজ কাজ, যুদ্ধ করতে হবে না। আমি খুব ভালো জিনিসপত্র নষ্ট করতে পারি। এক্ষুনি যাচ্ছি মহারাজ, কেউ টেরটি পর্যন্ত পাবে না। যা যা যা, পৃথিবীতে আজ একটা রেডিও যেন না চলে। তাই হবে অসুররাজ। এই জায়গা থেকেই শুরু করি, দেখি মানুষগুলো কি করে এবার।
যেভাবেই হোক মহালয়া শোনা বন্ধ করতেই হবে। আমরা যদি মহালয়া শুনতে না পারি তাহলে কেউ মহালয়া শুনতে পারবে না। এ কি রে, এই মানুষটার বাড়িতে রেডিও এই, নেই? কে রে? কে কে কথা বললো? আমি অসুর রে, তোর বাড়িতে রেডিও নেই? না, নেই। ঠিক আছে, খুব ভালো, আমি তাহলে গেলাম। এ কি, আমি কার সঙ্গে কথা বলছিলাম? হ্যাঁ, আমি অসুর। ওরে বাবা গো, ঘরে অজুর ভূত ঢুকেছে। ও বাবা গো, ও পিসিমা। তুমি ঠিক বলছো? অসুর ঢুকে তোমার ঘরে রেডিও খুঁজছিল? হ্যাঁ রে, ক্যালটা বুলাসের দল, আমি নিজের কানে শুনেছি। না না না, ও তোমার মনের ভুল। আসলে মহালয়া শোনার জন্য তোমার মনটা খুব আনচান আনচান করছে তো। আমার কান তো আর কাঞ্চান কাঞ্চান করছে না, আমি নিজের কানে শুনেছি। সর্বনাশ হয়েছে গুলটে মামা, সর্বনাশ হয়ে গেছে, সব সর্বনাশ হয়ে গেছে। ওই দেখ, আবার সর্বনাশী খবর এনেছে গোতনটা। কি হয়েছে রে ঘোতন? আমাদের গলতপুরে সবার রেডিও নষ্ট হয়ে গেছে। কি বলছিস কি? তোকে কে বললো? কে আবার বলবে? সবাই রেডিও সারাই করতে ছুটছে, কারো রেডিওই কি করছে না। এটা রেডিও ভূতের কীর্তি রে। আমি তাহলে ঠিকই শুনেছি, ভূতটা আমার ঘরে তাই রেডিও খুঁজছিল। আমাদের বাড়িতেও কেউ একটা ঢুকে সব লন্ডভন্ড করে গেছে। বাবা বলছিল চোর ঢুকেছে। চোর না ঘটন, চোর না, রেডিও ভূত। ভূতটার নাম আবার ওষুধ। ওরে বাবা গো, আমার মাথাটা কেমন বন বন করছে গো উল্টে মামা। মাথাটা শক্ত করে ধরে নড়ার দোকানে চল। তোমার ভয় চলে গেল? ওই ভূত আমাদের ভালোই চাই, বুঝেছিস? আমরাও তো এটাই চাইছিলাম, কেউ যেন মহালয়া শুনতে না পারে। ওটা ভূত না অসুর? ওই একই হলো। সেই কবেকার অসুরগুলো এখনো কি বেঁচে আছে নাকি? কবে মরে ভূত হয়ে গেছে। চল দেখি নড়ার দোকানে। আমার মাথায় একটা অন্যরকম প্ল্যানিং এসছে। কি জানি এসব কি হচ্ছে। গুলটে বাবু মনে মনে চেয়েছে আমরা যেন মহালয়া শুনতে না পারি। মুখ ফুটে হয়তো তোমাদের সে কথা বলিছে কি বলেনি, অমনি এই গলতপুরের সবার রেডিও একসঙ্গে খারাপ হয়ে গেল গো। কি সাংঘাতিক মুখ বলো দিগিনি, এ মুখ যে সে মুখ নয়, একেরে বিষাক্ত শামুক। নড়া, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। তবে ব্যাপারটা কিন্তু খুব রহস্যজনক গুলটে মামা। সে আপনি যতই রেগে যান না কেন, আমার গিন্নি বিবিধ ভারতীতে একখানা অসুর বধ পালা শুনতেছিল, অমনি রেডিওতে ধোঁয়া উঠি গেল, অমন জল জ্যান্ত রেডিও খানা নষ্ট হয়ে গেল। সারাই করাতে নিয়ে গেলুম, বদনবাবু রেডিওর পেট খুলি দেখে নারী ভুড়ি একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। বলছো কি দাদা, শর্ট সার্কিট হয়নি তো? আরে আমার রেডিও ব্যাটারিতে চলে গো পাঁচু ভাইপো। তাহলে তুই বলছিস কি আমার চা কে খেলো? কে আবার খাবে? মাথা গরম হলি পরে তো আর কিছুই খেয়াল থাকে না, কারে কি বলেন আর কখন কি খেয়ে ফেলেন। এবছর মহালয়াটাই খারাপ হয়ে গেল। তোমার প্ল্যানিংটা বলো তো গুলটে মামা। এবার আমি মহালয়া করব। মাথাটা দেখতেছি পুরোটাই গেছে। নড়া, মাথা আমার খুলে গেছে রে। তুই হয়তো জানিস না, ব্যাংল্যান্ডে আমি প্রথম মহালয়া চালু করেছিলাম। তা কি ভাষায় হবে মহালয়া? এখানে বাংলাতেই বলবো ভাবছি, এখানে তো ব্যাংল্যান্ডিয়ান ভাষা কেউ জানেই না। পাঁচুরে, পাঁচু, ও ওটা অনেক কাজ বাকি। গোটা 10 মাইক লাগিয়ে দে, আমি ওই মাঠে বসে মহালয়া পাঠ করব। আমার এই গমগমে গম্ভীর গলায় সেই মহালয়া সমস্ত গলতপুরবাসী শুনিবে। আর মাইকের ভাড়াটা কে দেবে? আমার মহালয়া শুনে দেখবি লোকজন এত আনন্দ পাবে, এত আনন্দ পাবে, তখন মাইকের টাকা এমনি এমনি চলে আসবে, বুঝেছিস? গলতপুরের অমাইক বলদ ভেন্ডি। আরেকবার ব্যাপারটা ভাবো গুলটে মামা, কাজটা কি ঠিক হবে? তোরা যদি এই কাজটা না করিস, তবে নড়ার চায়ের দোকানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করিলাম, আমি তোদের সঙ্গে আর কোনোদিন কোনো সম্বন্ধ রাখবো না, সম্বন্ধ রাখবো না, সম্বন্ধ রাখবো না। কি জ্বালায় পড়লাম। চল ভেন্ডি মাইকের দোকানে যাই। এবারে মা দুর্গা অসুর ভেবে না জানি গুলটে বাবুরে বধ করি ফেলে। হরি বল।
পোড়ার মুখ মরকট নিষ্কম্মা অসুর কোলের কলঙ্ক তুই ওই লোকটাকে ছেড়ে তুই চলে এলি। রাজামশাই, মনে হলো লোকটা একটু লন্ড ভন্ড আছে। ওইসব মহালয়া টহালয়া করা ওর কম না, চিন্তা করবেন না। না, চিন্তা করব না। তারপর যদি ওর মহালয়া শুনে মা দুর্গা পৃথিবীতে চলে আসে তখন কি হবে? ত্রিশূলের খোঁচা তো আর তুই খাস না। যা তুই এক্ষুনি যা, যেভাবেই হোক ওর মহালয়া বন্ধ কর, নয়তো আমি তোর বুকে ত্রিশূল বেঁধাবো। কি মুশকিলে পড়লাম রে বাবা। ঠিক আছে, যাচ্ছি। কটা মাইক সেট করেছিস? এই করি 25টা। ছোলা গোবিন্দ, হেড স্যার, বলাই ডাক্তার, সব্বার বাড়ির মুখ করে সেট করেছিস তো? হ্যাঁ হ্যাঁ। হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। হ্যালো, 1 2 3 4 5 6। হ্যালো, শুনুন বন্ধুগণ, আজকে আমাদের গুলটে মামা ভোরবেলায় মহালয়া পাঠ করিয়া শুনাইবে। চিন্তা করিবেন না, শুনুন। ভোরবেলা না, রাত 12টা থেকেই শুরু করে দেব। ভোরবেলা যদি না উঠতে পারি কোনো রিস্কিং নেওয়া যাবে না। রাত 12টায় মহালয়া? হ্যাঁ। হ্যালো, মাইক টেস্টিং। ভোরবেলায় না, রাত 12টায় মহালয়া হবে বন্ধুগণ। ওই লন্ড ভন্ড লোকটাকে তো এই বাড়িতেই দেখেছি। পিসিমার পঞ্জিকাটা নিয়ে যাই, ওখান থেকেই মন্ত্র ঝেড়ে বলে দেব। কেউ কিছু বুঝতেই পারবে না। মন্ত্র ঝাড়াচ্ছি তোকে, দেখ এবার মজা। দেখি আমার শরীরটা এরকম ঝনঝন করে উঠলো কেন? কেমন যেন একটা অদ্ভুত বল পাচ্ছি। গুলটে মামা, শুরু করো। 12টা বেজে গেছে? পুরো 12 বেজে গেছে। এবার জানি না কি হয়। তাহলে শুরু করি, বল। হ্যাঁ শুরু করো। হ্যালো, মহালয়া শুরু করছি। নমস্কার, শ্রী গুলটে চরণ গুহর মহালয়া। ওং নমো। রাত্র 12:50 ঘটে, শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অমাবস্যা শুভ সময় রাজগণ্যপাশনে গৃহপ্রবেশ। ওং নমো। কি বলছো গুলটে মামা, কি বলছো? গুলটে বাবা গো, এইসব কি হচ্ছে? হরি বল, ওই মনে হয় শুরু হলো। মানে কথা এসব কি? 3:14 ঘটে রাহুর দশা, সুগস্ত পঞ্চমী তিথি। কি কাণ্ড! রাহুর দশা লেগেছে এখানে, কি কাণ্ড! চণ্ডীপাঠ করো গুলটে মামা। করছি তো। গুলটে বাবা গো! গুলটে মামার কি হলো রে? আমি অসুর। পাচুদা পালাও, গুলটে মামাকে অসুরে ধরেছে। ওই দেখ, ও বাবা গো, গেলুম। আমি আর মহালয়া করবো না রে। বাপ, ওরিয়া বাবা গো, কি লন্ড ভন্ড লোকের শরীরে ঢুকেছিলাম রাজামশাই। এমন উল্টো পাল্টা মহালয়া পড়েছে, লোকজন আমাকে শুদ্ধ ঠেঙিয়ে দিয়েছে। বাপরে বাপ! খুব ভালো করেছে। এবার বোঝো, মা দুর্গা যখন আমাকে ঠেঙায় তখন আমার কেমন লাগে। ঠ্যাঙানির চোটে আমার সব শক্তি চলে গেছে। এবার মনে হয় ওই রেডিওর যন্ত্রগুলো আবার ঠিক হয়ে যাবে। এবার আমি তোকে ঠেঙাবো। ওরিয়া বাবা, আমি পালাই। ওরিয়া বাবা, আমিও তোকে ছাড়বো না।
ওরে বাবা, ও বাবা গো, এসব কেমন করে হলো রে? আমি তো বুঝতেই পারছি না। আমি তো হাসিনি, আমি মোটেই হাসিনি। তাহলে কে অমন হাসলো বিকট চিৎকার করে? কি জানি, মনে হয় ওই ভূত ওষুধটা। খবর আছে, খবর আছে, খবর আছে, খবর আছে, খবর আছে। কি খবর? সবার রেডিওগুলো হঠাৎ করে ঠিক হয়ে গেছে। ভারী অদ্ভুত কাণ্ড তো। এই মাত্র বলে গেল কোনো দাদা, বললো সবই নাকি দুর্গা মায়ের আশীর্বাদ। হবে হয়তো। আমি আর মহালয়ার চণ্ডী পাঠ করবো না রে ভাইটুগন। তাহলে তুমি কি করবে? জুতো সেলাই করবো। জয় গোলটে মামার জয়। ওরে বাবা রে,